সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে সেনা অভ্যুত্থানের আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। তিনি অভিযোগ করে বলেন তার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছেন দেশটির শীর্ষ কয়েক সেনা কর্মকর্তা। এবারে জানাবো শেষ ইউক্রেনীয় বেঁচে থাকা পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধ চায় পশ্চিমারা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে মস্কোর দেওয়া প্রস্তাব শত্রুতা শেষ করার একটি বাস্তবসম্মত উপায়, কিন্তু পশ্চিমারা এটিকে উপেক্ষা করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা বলেছেন। জানাবো ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত। চলতি বছরের 15 মে ভোরবেলা স্প্যানিশ উপকূলে নোঙর করে কার্গো জাহাজ বোরকম। তখন স্পেনের কার্তাগেনা বন্দরে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। তারা কর্তৃপক্ষকে জাহাজটি পরিদর্শন করার আহ্বান জানিয়েছিল। তাদের সন্দেহ হচ্ছিল যে এই জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহন করা হচ্ছে। এদিকে নেপালে বজ্রসহ ভারী বৃষ্টি, 2 দিনে 20 জনের মৃত্যু। এবং সর্বশেষ জানাবো স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তি নয়। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোনো চুক্তিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। মঙ্গলবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতা এমন মন্তব্য করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের সেনা অভ্যুত্থানের আশঙ্কা নেতানিয়াহুর স্ত্রীর। ইসরায়েলের সেনা অভ্যুত্থানের আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। তিনি অভিযোগ করে বলেন তার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছে দেশটির শীর্ষ কয়েক সেনা কর্মকর্তা। গত সপ্তাহে গাজা উপত্যকায় বন্দী ইসরায়েলিদের বেশ কয়েকটি পরিবারের সাথে বৈঠকের সময় এই অভিযোগ করেন তিনি। মঙ্গলবার হারেজ পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সারা নেতানিয়াহু সূত্রে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। এ সময় কিছু পরিবার বাধা দিয়ে বলে আপনি ইসরায়েলি সামরিক বাহিনীতে অবিশ্বাসের দাবি করতে পারবেন না। তখন সারা নেতানিয়াহু বলেন তার বিশ্বাস শুধুমাত্র সিনিয়র কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য, পুরো বাহিনীর ক্ষেত্রে নয়। তিনি একাধিকবার জোর দিয়ে বলেছেন যে সিনিয়র সেনা কর্মকর্তারা চায় একটি অভ্যুত্থানের মঞ্চস্থ করতে। সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কেবল সারা নেতানিয়াহুই অভিযোগ করেনি, বরং নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু চলতি মাসের শুরুর দিকে একই ধরনের অভিযোগ করেছিলেন। গত 17 জুন ইয়ার নেতানিয়াহু অভিযোগ করে বলেছিলেন যে 7 অক্টোবর হামাসের হামলার সময় সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিনবেট নিরাপত্তা পরিষদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে অনেক ইসরায়েলি সামরিক, নিরাপত্তা এবং রাজনৈতিক নেতারা 7 অক্টোবর হামাসের হামলার নেতৃত্বে ব্যর্থতার জন্য দায় স্বীকার করেছে। নেতানিয়াহু অবশ্য হামলার কোনো দায় স্বীকার করতে রাজি নন। ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করে গাজায় তার হামলা অব্যাহত রাখে। এতে তারা আন্তর্জাতিক মহলে নিন্দার সম্মুখীন হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজায় প্রায় 37,700 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া অন্তত 86,200 জনের বেশি আহত হয়েছে। শেষ ইউক্রেনীয় বেঁচে থাকা পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধ চায় পশ্চিমারা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে মস্কোর দেওয়া প্রস্তাব শত্রুতা শেষ করার একটি বাস্তবসম্মত উপায়, কিন্তু পশ্চিমারা এটিকে উপেক্ষা করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা বলেছেন। রুশ গণমাধ্যম আরটি গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ মাসের শুরুর দিকে বৈদেশিক নীতি সংক্রান্ত এক বক্তৃতায় রুশ নেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেন যদি সামরিক জোট ন্যাটোর সদস্য পদ না চাওয়ায় প্রতিশ্রুতি দেয় এবং রাশিয়ার দাবিকৃত সব অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে, তবে তিনি যুদ্ধবিরতির আদেশ দেবেন। তবে কিয়েভ সঙ্গে সঙ্গে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এছাড়া এই সপ্তাহে রাশিয়ার আয়োজিত একটি আন্তর্জাতিক ফোরামে দেওয়া ভাষণে পুতিন বলেছিলেন তার প্রস্তাবটি আগ্রহী পক্ষগুলোর সাবধানে বিবেচনা করা উচিত। পুতিনের একটি লিখিত স্বাগত বার্তা মঙ্গলবার তার পররাষ্ট্রনীতির উপসহকারী ইউরি উশাকভ পাঠ করেন। সেখানে বলা হয়েছে, পশ্চিমা অনেক রাজনীতিবিদ আমাদের প্রস্তাবিত উদ্যোগের মূলে যেতেও চেষ্টা করেনি। আমি আশা করি ফোরামের অংশগ্রহণকারীরা এটিকে চিন্তা ভাবনা এবং যুক্তিযুক্তভাবে যাচাই করবে এবং দেখবে এটি সংঘর্ষ থামানোর একটা বাস্তব সুযোগ এবং রাজনৈতিক কূটনৈতিক সমাধান দেয় কিনা। উশাকভ আরও বলেন, মস্কো যুদ্ধক্ষেত্রে আমাদের মত পার্থক্যের নিষ্পত্তি এবং প্রাণহানি বন্ধের একটি সুযোগ দিচ্ছে। তবে পশ্চিমারা রাশিয়ার সঙ্গে শেষ ইউক্রেনে বেঁচে থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চায়।
আপাতত পশ্চিমা উদ্দীপিত সামরিক উন্মাদনা কমছে না। এ সময় তিনি গত রোববার ইউক্রেনে চালানো ক্ষেপণাস্ত্র হামলার উদ্ধৃতি দেন এবং হামলায় ১৫০ শতাধিক বেসামরিক লোক আহত হয়েছে এবং ক্রিমিয়ার সেভাস্তোপোলের সমুদ্র সৈকতে কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছে। মস্কো দাবি করেছে এই হামলার দায় ওয়াশিংটনেরও রয়েছে, কারণ ইউক্রেন মার্কিন সরবরাহকৃত ক্ষেপণাস্ত্রগুলো স্বচ্ছ বোমার সঙ্গে এই হামলায় ব্যবহার করছে। পাশাপাশি কিছু রুশ কর্মকর্তা যুক্তি দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বিশেষজ্ঞরা অবশ্যই অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। অন্যদিকে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেন্সকি একজন সহযোগী মিখাইলো পেদুলিয়াক দাবি করেছেন, সমুদ্র সৈকতে গমনকারীরা ছিল বেসামরিক দখলদার। এছাড়াও উশাকোভ জানান, রাশিয়ার সার্বিক লক্ষ্য একটি অবিভাজ্য প্যান ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা, যা বিলুপ্তির পথে থাকা ইউরো আটলান্টিক এবং ইউরোকেন্দ্রিক মডেলকে প্রতিস্থাপন করবে। ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত। চলতি বছরের ১৫ই মে ভোরবেলায় স্প্যানিশ উপকূলে নোঙর করে কার্গো জাহাজ বোরকুম। তখন স্পেনের কার্তাগেনা বন্দরে জড়ো হয়েছিলেন কয়েকজন বিক্ষোভকারী। তারা কর্তৃপক্ষকে জাহাজটি পরিদর্শন করার আহ্বান জানায়। তাদের সন্দেহ হচ্ছিল এই জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহন করা হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের বামপন্থী সদস্যরা স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজকে তখন একটি চিঠি পাঠায়। তারা অনুরোধ করেছেন যেন জাহাজটিকে নোঙর করতে না দেওয়া হয়, কারণ ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনকারী কোনো জাহাজকে অনুমতি দেওয়ার অর্থ হচ্ছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য বর্তমান তদন্তাধীন একটি দেশে অস্ত্র পরিবহনের অনুমতি দেওয়া। পরে স্পেনিশ সরকার কোনো ব্যবস্থা নেওয়ার আগেই জাহাজটি কার্তাগেনা বন্দর ত্যাগ করে স্লোভানিয়ান বন্দর কোপারে চলে যায়। জাহাজটি স্পেনের বন্দরে না ভেড়ার পর এক রাজনীতিবিদ জানান, তাদের ধারণাই ঠিক ছিল, ওই জাহাজটি অস্ত্র পরিবহন করছিল। আল জাজিরার পর্যবেক্ষণ অনুসারে জাহাজটিতে ভারতীয় বিস্ফোরক বোঝাই ছিল। এটি গাজা উপত্যকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ইসরায়েলের আশদাদ বন্দরের দিকে যাচ্ছিল। সামুদ্রিক ট্র্যাকিং সাইটগুলি দেখায় যে এটি ২রা এপ্রিল দক্ষিণ পূর্ব ভারতের চেন্নাই বন্দর ত্যাগ করে। এরপর লোহিত সাগরের মধ্য দিয়ে ট্রানজিট এড়াতে আফ্রিকা প্রদক্ষিণ করে, যেন ইয়েমেনের হাউসিরা তাতে আক্রমণ করতে না পারে। ফিলিস্তিনের দখলদারিত্বের বিরুদ্ধে সলিডারিটি নেটওয়ার্কের অনানুষ্ঠানিকভাবে প্রাপ্ত ডকুমেন্টেশনের উল্লেখিত শনাক্তকরণ কোডগুলো থেকে বোঝা যায় যে বোরকুম নামের জাহাজটিতে ছিল ২০ টন রকেট ইঞ্জিন, ১২.৫ টন বিস্ফোরক সহ রকেট, ১৫০০ কেজি বিস্ফোরক দ্রব্য এবং কামানের ৪৪০ কেজি চার্জ এবং প্র্যাপেলান্টস। গোপনীয়তার একটি অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে সকল কর্মচারী, পরামর্শদাতা এবং অন্যান্য প্রাসঙ্গিক পক্ষকে বাধ্যতামূলক করা হয়েছিল যে কোনো অবস্থাতেই তারা আইএমআই সিস্টেম বা ইসরায়েলের নাম রাখবেন না। প্রতিরক্ষা সংস্থা আইএমআই সিস্টেম ২০১৮ সালে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমস কিনেছিল। নেপালে বজ্রসহ ভারী বৃষ্টি, ২ দিনে ২০ জনের মৃত্যু। নেপালে ২ দিন ধরে ভারী বৃষ্টি এবং বন্যায় ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময় বজ্রপাতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জেলা প্রশাসক বুদ্ধ বাহাদুর গুরু বলেছেন, কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে লামজুং জেলায় ভূমিধসে ৩টি বাড়ি ভেসে গেছে। এতে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। নেপালের রাজধানী থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে মোরাং জেলায় মঙ্গলবার থেকে বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। সেখানের জেলা কর্মকর্তারা টেট কুমার রেগ্মি এ তথ্য জানিয়েছেন। পশ্চিমের কাস্কি এবং পূর্ব নেপালের ওখালধুঙ্গায় ভূমিধসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা মৌসুমে বেশিরভাগ পার্বত্য নেপালে বন্যা এবং ভূমিধসে প্রতিবছর শত শত মানুষ মারা যায়। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তি নয় হামাস প্রধান। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোনো চুক্তিতে যাবে না বলে জানিয়ে দিয়েছে দলটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। মঙ্গলবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের এই নেতা এমন মন্তব্য করেছেন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় হামাস প্রধানের বোন অন্যান্য নিকটাত্মীয় নিহত হয়েছে। এরপর তিনি বলেন, ইসরায়েল যদি মনে করে যে আমার পরিবারকে লক্ষ্যবস্তু করা হলে হয়তো হামাসের অবস্থানের পরিবর্তন হতে পারে, তাহলে তারা বিভ্রান্তিতে রয়েছে, কারণ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতেই যাবে না হামাস। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। এরপরে হামাস প্রধান ওই মন্তব্য করেছেন। নেতানিয়াহু আরও বলেন, আমরা একটি আংশিক চুক্তির জন্য প্রস্তুত ছিলাম, যেন আমাদের কিছু বন্দীকে ফিরিয়ে দেওয়া হয়। আমরা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা ছাড়া যুদ্ধ বন্ধ করব না।